স্যার কালকে কি আমাদের ক্লাস হবে? কালকে তো 15ই আগস্ট। স্যার কি তেমন জিজ্ঞেস কোনো করলো এটা? নোটিশ পাওয়া যায়? হুম, কি বলছো? ভারত বিরোধী কোন লোকটা জিজ্ঞেস করলো এটা? আচ্ছা, এই অবধি আমাদের হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ যদি রিকোয়েস্ট পাঠায় আমাকে একটু বলো, আমি ফুল স্ক্রিন করেছি, দেখতে পাচ্ছি না। Okay, so we are discussing about uh, our normal file system, the difference between normal file system and database management system. যখন আমরা নর্মাল ফাইলে ডেটা স্টোর রাখি তখন কি প্রবলেম হতো and how database management system can solve that problem, এটা আমাদের টার্গেট ছিল, এটা আমরা ডিসকাস করছিলাম। So we have already discussed two problems, data inconsistency and আর একটা কি ছিল, ইনকনসিস্টেন্সি ডিসকাস করেছিলাম, আর একটা আমরা কি ডিসকাস করেছিলাম, রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি ডিসকাস করেছিলাম। ওকে, নেক্সট প্রবলেম ইজ অ্যাক্সেসিং ডেটা বা ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। ধরা যাক ম্যানেজারের কোনো ডেটার রিকোয়ারমেন্ট আছে, সো the manager wants to fetch that data from the database. For that the manager will choose to use an application program, কোনো একটা অ্যাপ্লিকেশনের প্রোগ্রামের থ্রু ও ডেটাটাকে ফেচ করবে। কারণ ম্যানেজারের যখন ডেটা দরকার হবে, হি মাইট বি হি মাইট নট বি আ টেকনিক্যাল পারসন, ডেটাবেসে কিছুই জানে না, তো ওকে যদি ডেটাবেসে ঢুকে ডেটাবেসে কমান্ড ইউজ করে ডেটা বার করতে হয়, ইট ইজ ইম্পসিবল ফর হিম অর হার। সো ইট ইজ বেটার টু ইউজ an application program which on behalf of the manager, যে ওই ম্যানেজারের হয়ে ডেটাটাকে ফেচ করে আনবে from the ডেটাবেস। নাও এখন যদি আমরা ধরে নাও এটাকে যদি আমরা ওয়ার্ডে রাখতাম, ওয়ার্ড ফাইলে আমরা এটাকে স্টোর করে রাখতাম, সো ইজ দেয়ার এনি প্রোগ্রাম হুইচ ক্যান ফেচ ডেটা ফ্রম দ্য ওয়ার্ড ফাইল? কারণ ওয়ার্ড ফাইলে আমার ডেটা কোথায়, কোন এক্স্যাক্টলি কোন ডেটাটা আমি চাইছি, it is impossible for an application program to exactly locate that particular data, কারণ ওখানে আনফরম্যাটেড ডেটা থাকে, আপনি যেখানে যা খুশি রেখে দিতে পারি। ওকে, তো আমি যদি এক্স্যাক্টলি কোন জায়গায় কোন ডেটাটা রেখেছি এটা যদি আমার স্ট্রাকচার্ড না থাকে, so it is impossible for the application program to fetch that data from the database. Whereas in our database management system, আমরা যেটা করি, আমরা ডেটাটাকে একটা প্রপারলি স্ট্রাকচার্ড ওয়েতে একটা টেবিলে রাখি। দিস টেবিল হ্যাজ সাম রোজ এন্ড সাম কলামস। কলামগুলোতে কি থাকে, কলামগুলোতে we specify the fields of the table. একটা টেবিলে কি কি ফিল্ড আছে, ফর এক্সাম্পল ইফ ইট ইজ আ এমপ্লয়ি টেবিল, দেন কলাম গুলোতে থাকবে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা। তো একটা এমপ্লয়ি যা যা ইনফরমেশন আছে, all those fields will be specified in columns, and in rows, রো গুলোতে কি থাকবে, the details, the data or the detailed value of each employee. এই যে আমি বলছি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি is a field, and one employer মানে একজন এমপ্লয়ি, that employee is having a employee id, so ওই এমপ্লয়ি আইডিটার ভ্যালুটা ওখানে থাকবে। স্যার, হ্যাঁ বলো। সোমালো রিকোয়েস্ট পাঠিয়েছে। হুম, দেখছি ধরো।
ওকে, ক্লিয়ার আপ টু দিস? অ্যাক্সেসিং প্রবলেমটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. Okay. Next is the atomicity problem. Now, what is atomicity problem? Atomicity problem may occur during the transaction. Transaction কাকে বলা হয়? যেমন ধরো, we are trying to purchasing something from online store or কোনো একটা অনলাইন ভেন্ডার, কোনো একটা অনলাইন সাইট আছে যেখানে ফর এক্সাম্পল ফ্লিপকার্ট অর অ্যামাজন, from where we want to purchase something. Now, suppose you want to payment through your online payment gateway. It may be your credit card or debit card, যা খুশি, তোমার কোনো একটা তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে। Now, in your account there's some amount of money. So when সেটাও একটা, তার জন্য একটা ডেটাবেস ব্যাংকে মেনটেন হচ্ছে। তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে, you may be having different types of account in your name. So ওখানে ব্যাংকে কি থাকবে, তোমার একটা কাস্টমার আইডি থাকবে, সেই কাস্টমার আইডিতে তোমার সেভিংস অ্যাকাউন্টে কতটা পড়ে আছে, বা তোমার অ্যাকাউন্ট নাম্বার রাদার, against your account number how many amount of money you are having there, সেটা ওখানে রেকর্ডেড আছে। Obviously for that a database will be maintained. Now whenever, suppose you are this person, আমার কার্সারটা দেখা যাচ্ছে তো, there is a data transaction, you are this person and you want to send data to this person. Now suppose when this person is sending some data means এখানে ট্রানজাকশন হচ্ছে, so he is sending some amount of money from his account, so that money will be debited from his account. And suppose this person is sitting over there, will supposed to receive this value, তাহলে এর অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা ক্রেডিটেড হবে। ওকে, তো এর অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হবে, এর অ্যাকাউন্ট থেকে ক্রেডিটেড হবে। সাপোজ এখান থেকে 1000 রুপিস ও পাঠানোর চেষ্টা করছে। বিফোর সেন্ডিং দিস 1000 রুপিস, দিস পারসন ইজ হ্যাভিং 10,000 রুপিস ইন হিজ অ্যাকাউন্ট। আর এখানে যে রিসিভ করছে, সাপোজ সি ইজ হ্যাভিং 20,000 রুপিস ইন হিজ অ্যাকাউন্ট, ইন হার অ্যাকাউন্ট। তো এর কাছে 10,000 টাকা আছে, এর কাছে 20,000 টাকা আছে অ্যাকাউন্টে। When this person is sending the money from his account, মানে আমরা ধরে নিচ্ছি যে 1000 রুপিস ও সেন্ড করছে, তো এর অ্যাকাউন্টে কত টাকা হয়ে যাওয়া উচিত আফটার সেন্ডিং দিস মানি? এর অ্যাকাউন্টের ব্যালেন্স কত হওয়া উচিত? 9,000. 9,000. And after receiving this money, এর অ্যাকাউন্টে কত টাকা থাকা উচিত? 21,000. 21,000. সো যদি আমরা এভাবে দেখি যে এই লোকটা এবং এই লোকটা কি রিকোয়েস্ট পাঠাচ্ছে? হ্যাঁ স্যার, স্যার ঋতব্রত পাঠাচ্ছে। ওকে, তো আমরা যদি দেখি বিফোর ট্রানজাকশন,
এই লোকটার অ্যাকাউন্টে 10,000 ছিল, এই লোকটার অ্যাকাউন্টে 20,000 ছিল। বিফোর ট্রানজাকশন দ্য টোটাল অ্যামাউন্ট যদি আমরা দেখি তাহলে হচ্ছে 30,000, এন্ড আফটার ট্রানজাকশন এই লোকটার অ্যাকাউন্টে 9,000 হবে, এই লোকটার অ্যাকাউন্টে 21,000 হবে। সো এগেন আফটার ট্রানজাকশন ইট শুড বি, যদি টোটাল করি the sum should be same, 30,000 ই হবে, তাই তো? Now suppose when this person is sending the money to this person's account, at that time the transaction failures, এর অ্যাকাউন্ট থেকে মানিটা ডেবিটেড হয়ে গেছে কিন্তু এর অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়নি, তার মাঝে ট্রানজাকশন ফেলিউরস। এই জায়গায় যদি ট্রানজাকশন ফেল হয়ে যায় সেক্ষেত্রে আমরা দুজনের অ্যাকাউন্টে যদি টোটাল করি কত দাঁড়াবে? এর অ্যাকাউন্টে কত আছে এখন? 9,000। এর অ্যাকাউন্টে কত আছে? 20,000। 20,000. না, 21,000 হয়নি, কারণ এর অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়নি, মাঝখানে ট্রানজাকশন ফেলিওর হয়েছে, তাই এর অ্যাকাউন্টে এখনো ক্রেডিটেড হয়নি। তাহলে টোটাল হচ্ছে এখানে 20,000, এখানে 9,000, দ্যাট মিনস 29,000। আগে টোটাল ছিল 30,000, দ্যাট মিনস দেয়ার ইজ অ্যান অ্যানোমালি। তাই বলা হচ্ছে whenever there will be a transaction, either that transaction should be committed from both end, otherwise it should be completely rolled back. That means যদি ট্রানজাকশন either successful হবে, যদি মাঝে ট্রানজাকশন সাকসেসফুল না হয় then we have to roll back, আমাকে পুরনো অবস্থায় পুরোটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। মাঝামাঝি কিছু হবে না যে হাফ ট্রানজাকশন হয়েছে সেই অবস্থায় স্টেবল হয়ে গেল, এরকম কিছু হবে না। ক্লিয়ার? তো ট্রানজাকশন রোল ব্যাক হলে কি হবে? এই 1,000 রুপিস এর অ্যাকাউন্টে ফেরত চলে আসবে, আর এই যে অ্যাকাউন্টটা আছে সেটা তো অলরেডি ক্রেডিটেড হয়নি। স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, মনে করুন আমি ট্রানজাকশন করলাম, আপনাকে পাঠালাম কিছু একটা অ্যামাউন্ট, ঠিক আছে, এবার আমি যেখান দিয়ে পাঠাচ্ছি সে আমি পেটিএম করে একটা গেটওয়ে দিয়ে যখন হচ্ছে ট্রানজাকশনটা, এবার অনেক সময় হয় কি মার্চেন্টের সাইটে দেখায় যে ট্রানজাকশন মে টেক আপ টু এত মিনিট বা এতক্ষণের মধ্যে রিয়েলাইজ হয়। অনেক সময় একবারে দেখিয়ে যায় যে কনফার্ম পেয়ে গেছে, অনেক সময় দেখায় যে ওয়েটিং, মানে ওয়েট করতে বলে যে ওদের কাছে মেবি এসছে, ওরা নিজেরা শিওর না। তো ওটা স্যার কখন হয়? ওটা তো আমার অনেক সময় পুয়ার নেটওয়ার্ক থাকলেও ওরকম জিনিস হয়। তো এক্স্যাক্টলি, সেক্ষেত্রে যে কোনো কারণেই ট্রানজাকশন ফেলিওর হতে পারে, কিন্তু যখনই ফেলিওর হবে দ্য প্রপার্টি অফ ডেটাবেস বলছে যে ট্রানজাকশন শুড বি আইদার কমিটেড অর রোলড ব্যাক। যার জন্য দেখবে তোমার টাকার, তোমার মানে টেম্পোরারিলি যদি তোমার ট্রানজাকশন ফেলিওরও হয়, সেই ট্রানজাকশনটাকে রোল ব্যাক করে তোমার অ্যাকাউন্টে আবার টাকাটাকে ফিরিয়ে আনা হয়। হ্যাঁ স্যার, সেটা যেমন হয় তেমনি আমি ট্রানজাকশন করলে তখন আমি মনে করি পেটিএম এই ট্রানজাকশন করছি, পেটিএম আমি অ্যাড করেছি একটা টাকা বা কোনো একটা নাম্বার আমি রিচার্জ করতে দিচ্ছি বা অ্যাড করেছি, অ্যাড করলে এবার আমার ডেবিট কার্ড থেকে টাকা নিয়েছে, বেরিয়ে গেছে, কিন্তু একদম। পেটিএম কিন্তু ঢোকেনি, ও বসে আছে। আমার 1 ঘন্টা পরে দেখলাম, হ্যাঁ 1 ঘন্টা পরে টাকাটা ওখানে ঢুকলো বা 30 মিনিট পরে ঢুকলো, হ্যাঁ, মানে সেটা তো এরকম। কনজেশনের জন্য, মানে মানে পুরো ট্রানজাকশনের যে কমিউনিকেশনটা হচ্ছে সেটাই দেরি হচ্ছে, সেটা আচ্ছা নেটওয়ার্ক কনজেশনের জন্য হচ্ছে। আচ্ছা। বেসিক্যালি ট্রানজাকশন মানে কি, একটা ডেটা একটা এন্ড থেকে আর একটা এন্ডে যাচ্ছে, তো হ্যাঁ সেটা যদি কনজেশন থাকে টেম্পোরারিলি ডেটাটা আটকে থাকতে পারে। যেমন ধরো তুমি আমাকে মেল পাঠাচ্ছ, যদি আমাদের কমিউনিকেশন মানে পাতে কোনো প্রবলেম থাকে, কনজেশন থাকে, তাহলে মেলটা দেরিতে ঢুকবে, আর যদি হ্যাঁ থাকে তাহলে এক্ষুনি ঢুকে যাবে, হ্যাঁ হ্যাঁ, জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে, হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, কিন্তু ট্রানজাকশন যদি রোল ব্যাক না হতো তাহলে কোনোদিনই আমরা অনলাইন ট্রানজাকশন করে ফেলিওর হলে টাকা ফিরে পেতাম না। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, এবার আমি তোমাকে যেমন একটা এক্সাম্পল বলছি। আমি একদিন একটা রেড বাসের টিকিট কেটেছিলাম। ঠিক আছে, রেড বাসের থেকে টিকিট কেটেছিলাম এবং সেই টিকিটটা কাটা হয়েছিল মানে থ্রু
মেবি পেটিএম বা এরকম কিছু, ঠিক আছে? হ্যাঁ তার মানে বুঝতে পারছো যে বেসিক্যালি আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেটা যাচ্ছে পেটিএম, পেটিএম থেকে যাচ্ছে থেকে রেড, যাচ্ছে রেড বাসে, মানে মাঝখানে পেটিএম থার্ড পার্টি করছে পুরো। হ্যাঁ থার্ড পার্টি করছে। এই এই এর মাঝে কোথাও একটা প্রবলেম হয়েছিল মিনস পেটিএম হ্যাজ রিসিভড দ্যাট মানি, কিন্তু রেড বাস ওই মানিটা হ্যাঁ পায়নি। হ্যাঁ তো সেখানে ও দেখিয়েছিল ট্রানজাকশন ফেলিওর। হ্যাঁ। এত কিছু হওয়া সত্ত্বেও, মাঝে থার্ড পার্টি থাকা সত্ত্বেও আমার কিন্তু ওই অ্যামাউন্টটা রোল ব্যাক হয়ে আমার অ্যাকাউন্টে চলে এসেছিল। আচ্ছা স্যার, স্যার ওটাতে ডেবিট কার্ড থেকে এই টাইমটা কেন লাগে স্যার? ওই 7 ওয়ার্কিং ডেজ ওরা বলে দেয়, মানে 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে অনেক সময় 3-4 দিনও লেগে যায় স্যার, কেন এই কারণটা হ্যাঁ, কেন? এটা কেন হয়, যেমন ধরো এটা আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই জায়গা থেকে ফার্স্টে যাচ্ছে পেটিএম, এখানে একটা ট্রানজাকশন হয়েছে, সেকেন্ড ট্রানজাকশনটা হয়েছে পেটিএম এর অ্যাকাউন্ট থেকে রেড বাসের অ্যাকাউন্ট, এখানে আরেকটা ট্রানজাকশন হয়েছে। তো এই জায়গাটাতে ওদের সার্চ করে বার করতে হয় যে কোন জায়গায় ট্রানজাকশন ফেলিওরটা হয়েছে। আচ্ছা স্যার, স্যার আমাকে কি তাহলে যখন আমি এরকম কোনো ধরো পেমেন্ট আমি করতেছি? আমি কাউকে ধরো পেটিএম কেই আমি একটা মেল করলাম, তো হ্যাঁ আমি তো আদৌ এই ট্রানজাকশন ফেলিওর না হওয়া সত্ত্বেও আমি মেল করে দিতে পারি, হ্যাঁ তাই না? মানে আমি এমনি মেল করলাম, হ্যাঁ কিছু হ্যাঁ হয়নি, আমি এমনি হ্যাঁ মেল করে দিলাম। তো হ্যাঁ। ওকে তো ভেরিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি যে ইউজারটা বলছে সেই ইউজারের এই সময় কোনো ট্রানজাকশন ইনিশিয়েটেড হয়েছিল হুম কিনা, ও হুম ঠিক হুম। বলছে কিনা, এই ভেরিফিকেশনটা তোদের লাগবে। হ্যাঁ এবং ধরো যেখানে মেল পৌঁছাচ্ছে সেটা হয়তো একটা কাস্টমার কেয়ার সেন্টার, অরিজিনাল হ্যাঁ। যেটা ওদের অফিস সেটা হয়তো ওখান থেকে, মানে ওটা সেম লোকেশনে নাও হতে পারে, তো ওদেরও আচ্ছা একটা ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন চলে। আচ্ছা। হ্যাঁ স্যার, এই জায়গাটা বুঝেছি স্যার। যখন রেড বাসে আপনি বললেন না, আপনি পেমেন্ট করলেন রেড বাসে, এবার ট্রানজাকশন কোনো সাকসেসফুলি হলো, তখন কি আমাকে দুটো ট্রানজাকশন আইডি দেবে? একটা পেটিএম নিজস্ব একটা ট্রানজাকশন আইডি দেবে, একটা রেড বাস ট্রানজাকশন আইডি দেবে, নাকি আমি কাস্টমার হিসেবে আমি একটাই ট্রানজাকশন আইডি পাবো? কারণ আমি এখানে আমার দেখতে ওই গেলে একটাই পাবো, যেটা আমি রেড বাস একটাই থেকে পাবো। আসবে, আচ্ছা, পেটিএম থেকে রেড বাসেরটা ওটা ওদের ট্রানজাকশন আইডি। এটা ওদের নিজেদের মধ্যে ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে এই বেসিক্যালি দেখো, আমি ট্রানজাকশন। ট্রানজাকশন আইডি পাবো না, আমি যদি টিকিট কাটি আমি টিকিটটাই পাবো, আমি ট্রানজাকশন আইডি আমাকে রেড বাস কেন দেবে? না স্যার, এমনি পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হলে ব্যাংক থেকে বলে না, আপনি ট্রানজাকশন আইডিটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ, একটা পেমেন্ট আইডি জেনারেট হয়, হ্যাঁ হ্যাঁ ট্রানজাকশন, হ্যাঁ ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। বলছি, স্যার এরকম ট্রানজাকশনের আরেকটা আমার মানে কোয়ারি আছে, যেটা আজ অব্দি ক্লিয়ার হয়নি স্যার। অনেক কিছু সাইট আছে, যেমন আইটিউনস বলুন, মানে অ্যাপেল আইটিউনস বা গুগল প্লে। যখনই গুগল প্লেটা আগে ছিল, আগে আমরা নতুন কোনো ভিসা কার্ড যদি প্লে স্টোরে অ্যাড করতাম, ওরা কি করতো, একটা ওয়ান টাইম 60 টাকা 60 রুপিস ওরা একটা ওয়ান টাইম চার্জ কার্ড ভেরিফাইয়ের জন্য ওরা কেটে নিত। ওরা বলতো যে টাকাটা রিফান্ডেবল, মানে আমার টাকাটা চলে যাবে, আবার নাকি ওরা ফেরত দিয়ে দেবে। হুম। টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে আসে না, ওরা কেটে নিল, কেটে নিয়ে ওরা 7 থেকে 10 দিনের মধ্যে টাকাটা আসে। তো স্যার এটাতে কি হিউম্যান ইন্টারফেয়ারের দরকার পড়ে, নাকি ওটা সার্ভার থেকে অটোমেটিক্যালি কার্ডটা ভেরিফাই হয়ে গেলে সার্ভার ওটা 10 দিনের মধ্যে টাকাটাকে হোল্ড করে বা কিছু করে দিয়ে দেয়, নাকি এটাই হিউম্যান ইন্টারফেস করে এটা পাঠানো হয়, মানে এই কার্ড কিছু একটা ভেরিফিকেশন? হিউম্যান চেকিং এর ব্যাপার তো নিশ্চয়ই আছে এখানে, না হলে যদি পুরোপুরি সিস্টেম চেকিং এর ব্যাপার থাকতো তাহলে তো অটোমেটিক হতো, এত হ্যাঁ টাইম স্যার। লাগতো। আচ্ছা স্যার বুঝেছি। কোথাও একটা ভেরিফিকেশন আছে, মানে ইয়ে সিস্টেমের সঙ্গে তোমার সফটওয়্যার সিস্টেমের সঙ্গে একটা এক্সট্রা ভেরিফিকেশন, মানে হিউম্যান লেভেল ভেরিফিকেশন আছে। আচ্ছা স্যার বুঝেছি। হুম। Okay, so this was the atomicity problem. Then the security problem. Anyone can easily modify and change the data stored in the files. ফাইলের মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকে না, ফাইলের মধ্যে ডাইরেক্টলি ডেটাকে মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে এবং ডেটাটাকে বদলে দিতে পারে ফ্রম দ্য ফাইল পয়েন্টস অফ ভিউ, সেখানে কোনো রকম কোনো সিকিউরিটি থাকে না। বাট ইন কেস অফ ডেটাবেস আমরা কিন্তু ইউজার লেভেল পারমিশন গ্রান্ট করতে পারি। কারণ একটা জিনিস দেখো, when we are dealing our data, we are storing our data inside database, and how we are fetching the data from the database, আমরা কিন্তু ডাইরেক্টলি ডেটাবেস কে কাউকে অ্যাক্সেস করতে অ্যালাউ করি না। বেসিক্যালি দ্য ডেটা ইজ অ্যাক্সেসড থ্রু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তার মানে ইউজার যেহেতু ডেটাবেসকে ডাইরেক্টলি
অ্যাক্সেস করতে পারছে না, তাকে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিতে হচ্ছে, তাহলে ইউজার ডেটাবেসটাকে ওপেনও করতে পারছে না। সো ইন দ্যাট ওয়ে we can restrict the user with some constraints. আমরা এগুলো পরে কিছু কমেন্টস দেখবো, যেখানে আমরা দেখবো we can create some user levels and we can allow the which type of data can be accessible by which type of user. এই অ্যাক্সেসিং একটা হায়ারার্কি বা একটা প্রোটোকল আমরা বানাতে পারি using this our database. Next হচ্ছে concurrent যদি অ্যাক্সেস হয় সেখানে একটা অ্যানোমালি আসতে পারে। ফর এক্সাম্পল, concurrent access means কি, if we consider this particular picture, there is a database and this database is being accessed concurrently, that means simultaneously by these two person. এরা দুজনেই একসঙ্গে একই ডেটাবেসকে এরা অ্যাক্সেস করছে। সো ইন দিস কেস যদি এটা নর্মাল ফাইল সিস্টেম হয়, the normal file system will allow this type of accessing of data. একসঙ্গে দুজন দুটো জায়গা থেকে আমার একটা ফাইলকে অ্যাক্সেস করতেই পারে। নাও সাপোজ ওখানে কারোর একটা এজ ফিল্ড আছে, একজন লিখে দিল 20, একজন লিখে দিল 30, দুজনে কনকারেন্টলি অ্যাক্সেস করছে। সো কারোর একটা ফার্স্ট এক্সিকিউটেড হবে, কারোর একটা লাস্ট এক্সিকিউটেড হবে, যারটা লাস্ট এক্সিকিউটেড হবে দ্যাট ভ্যালু উইল বি দেয়ার, সেই ভ্যালুটাই ওখানে শো করবে। তো যে 20 করে সেভ করে দিয়ে বেরিয়ে এলো, সে জানলোই না যে ওখানে 30 হয়ে গেছে। The anomaly happens just for we are allowing the concurrent access to the same data. এই জায়গাটাকে ডেটাবেস অ্যালাউ করে না। ডেটাবেসে কি হয়, যখন some user is using a data or a database, the others user cannot simultaneously access that database. এই concurrent accessটাকে ও প্রিভেন্ট করে, কখনোই একসঙ্গে দুটো ইউজারকে একই ডেটাবেসে অ্যাক্সেস দেয় না। একজনের কমপ্লিট হবে, তারপরে আরেকজন শুরু করতে পারবে। সো ইন দিস ওয়ে ইট ক্যান প্রিভেন্ট the concurrency problem inside a database. ঠিক আছে, কারো ডাউট থাকলে বলবে। স্যার সিকিউরিটি জায়গাটা একবার বোঝাবেন? সিকিউরিটির জায়গাটা এক্ষুনি হয়তো তোমরা সেইভাবে বুঝতে পারবে না, কারণ তোমরা যেহেতু এখনো কমান্ড গুলো শেখোনি। বেসিক্যালি ইন কেস অফ সিকিউরিটি উই ক্যান ক্রিয়েট ডিফারেন্ট টাইপস অফ ইউজার, এবং ডিফারেন্ট টাইপ অফ ইউজারকে আমি ডিফারেন্ট টাইপ অফ পারমিশন গ্রান্ট করতে পারি। ঠিক আছে, আর একটা ডেটাবেসে কনসেপ্ট আছে, দ্যাট ইজ ভিউ। ভিউ কনসেপ্টটা কি, আমরা একটা ভিউ বানাতে পারি। ধরে নাও আমার কতগুলো একটা হিউজ ডেটাবেস আছে। নাও দ্য ইউজার অ্যাকচুয়ালি ওয়ার্কস উইথ some particular fields inside the database. তখন আমি কি করি, ইউজারকে পুরো টেবিলটার অ্যাক্সেস না দিয়ে ওই ইউজারটার জন্য আমি একটা ছোট ভিউ বানিয়ে দিই। ভিউ ইজ আ স্মলার রেপ্লিকা অফ দ্য ডেটাবেস, যেখানে হয়তো সবকটা ফিল্ড নেই, ও যে ফিল্ডগুলো নিয়ে কাজ করতে যাচ্ছে সেই ফিল্ডগুলোকে ওকে খালি তুলে দেওয়া হলো ফ্রম দ্যাট টেবিল। তো ভিউ হচ্ছে ওই টেবিলের পার্টিকুলার পোর্শন নিয়ে একটা সাব টেবিল বানানো হয়, এন্ড দ্যাট ইজ কমপ্লিটলি টেম্পোরারি টেবিল। যতক্ষণ ওই ইউজার ওই ভিউটাকে ইউজ করবে ওটার এক্সিস্টেন্স থাকবে, যখন ইউজারের ওই ডেটা অ্যাক্সেসিং কমপ্লিট হয়ে যাবে দ্যাট ভিউ উইল বি ডিলিটেড। তো সেক্ষেত্রে ইট ইজ অ্যানাদার টাইপ অফ সিকিউরিটি যেটা ডেটাবেস দেয়, অরিজিনাল টেবিলটাকে অ্যাক্সেস করতে না দিয়ে ওকে একটা ভিউ ক্রিয়েট করতে দেয়। ও ভিউ এর মধ্যেই যা কিছু ওর ডেটা ফেচিং বা ম্যানিপুলেশন যা খুশি করে, and when that user completes using the data, তখন ওই ভিউটা যা চেঞ্জেস হয় that will be reflected to the original database.
এইভাবে একটা কাজ করা যায়। So this way our database management system can prevent the maintain the security in our database. ঠিক আছে? Yes, sir. আর কারো কোনো প্রবলেম আছে? স্যার অ্যাটমিক প্রবলেমটা একবার বলে দিন। Atomicity problem means atomicity বলা হয় either the transaction should be committed or it should be rolled back. এর মাঝে কোনো জায়গায় কিছু করা যাবে না। হাফ কমিটেড বলে কোনো কিছু হয় না। ঠিক আছে? either completely committed হবে মানে বাইনারির মতো either 1 অথবা 0, either completely পুরোপুরি ট্রানজাকশনটা কমিটেড হবে মানে একজনের থেকে ডেবিটেড হলো আর একজনের জায়গায় ক্রেডিটেড হলো না, এইভাবে আমি রাখতে পারবো না। either it should be completely committed or it should be completely rolled back. যদি মাঝখানে কোথাও ফেলিওর হয় তাহলে কমপ্লিট রোল ব্যাক, যেখান থেকে যা যা মানে সাবস্ট্রাক্ট হতে গিয়েছিল বা ডেবিট হতে গিয়েছিল সেগুলোকে আবার ক্রেডিট করে যেতে হবে। ঠিক আছে? ওকে। আর কোনো ডাউট? স্যার না না, স্যার। ওকে, তো এটা নেক্সট চ্যাপ্টার যেটা আমি পরের দিন স্টার্ট করব। আমি তোমাদের সেদিনকে ল্যাবটাকে দেখাইনি, আজকে আমি দেখিয়ে দেবো তোমাদের ল্যাবটা আমরা কিভাবে করব। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ল্যাবটার জন্য বেসিক্যালি, আচ্ছা তোমরা কি অনেকেই মোবাইল ইউজ করছো তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটা কাজ করছি আমরা, this is the online site or online compiler through which we will run the commands inside the database. এইটার থ্রু আমরা করব যাতে তোমাদের কোনো ডেটাবেস ইনস্টল করতে না হয় তোমাদের সিস্টেমে। এটার যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমি তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম ইউআরএলটা, প্লাস আমি পরে ইয়েতেও পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়ে দেবো। আপাতত আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। এরকম হবে এটা দেখতে। সো দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস যেটা এখান থেকে সিলেক্ট করে আমরা রান করাতে পারি। এনিওয়ে আমরা যেটা কাজ করব, উইল ওয়ার্ক এসকিউএল সার্ভার, আমরা এসকিউএল সার্ভার ভার্সনে কাজ করব। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা কাজ করব। আর এখানে একটা রান বলে কমান্ড আছে। সো whenever we'll write, এখানে একটা স্যাম্পল লেখা আছে, এটাকে আমরা মুছে দেব। এখানে মুছে দিয়ে আমরা নিজস্ব কমান্ড লিখব। and after writing this command we will click on this run it button. যদি কিছু আউটপুট থাকে শো করানোর জন্য তাহলে এই আউটপুটটা এই জায়গাটাতেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তোমরা যেটা করবে সেটা হচ্ছে, তোমাদের জন্য একটা ছোট্ট কাজ দিচ্ছি, সেটা হচ্ছে প্ল্যান আ স্টুডেন্ট ডেটাবেস। একটা স্টুডেন্ট ডেটাবেসকে তোমরা, একটা স্টুডেন্ট টেবিলকে তোমরা প্ল্যান করো।
যে একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে কি কি ফিল্ড থাকতে পারে, ঠিক আছে? এই স্টুডেন্ট টেবিলটাকে তোমরা প্ল্যান করো, আর আরেকটা এমপ্লয়ি টেবিলকে তোমরা প্ল্যান করো। একটা এমপ্লয়ি টেবিলের মধ্যে কি কি ফিল্ড থাকতে পারে। ওকে, পরের দিন আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে এই স্টুডেন্ট টেবিলটা বা এটা মানে আমরা কিভাবে বানাবো এন্ড হাউ উই ক্যান ইনসার্ট ডেটা। একটা কথা বলে রাখি যে whenever we will work in DBMS ল্যাব, মানে DBMS এ এই যে ইন্টারফেসটা যেখানে আমরা বিভিন্ন টেবিল বানাবো, যখনই আমাকে বানাতে হবে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্রিয়েট দ্য স্ট্রাকচার অফ দ্য টেবিল। ডাইরেক্টলি আমি টেবিল উইথ ডেটা বানাতে পারবো না। It will be created in two phases. First of all, we have to create the structure of the table. That means what will be the table name, what will be the fields inside that table. Then যে field গুলোকে আমরা রাখলাম, what will be the data types of those fields, ঠিক আছে? এইগুলোকে আমাকে ফার্স্টে স্পেসিফাই করতে হবে। এইগুলো স্পেসিফাই করার পর we can make the structure. After we have created the structure, then only we can insert data inside that table. First আমাকে structure create করতে হবে, তারপর তার মধ্যে appropriate field গুলোতে data ভরতে যেতে হবে। And whenever we create this structure, we can also create some constraints. মানে আমরা যে field গুলো তৈরি করছি, সেই field গুলোর মধ্যে আমরা কিছু constraint অ্যাড করতে পারি। সেগুলো আমরা দেখবো। যেমন ফর এক্সাম্পল নট নাল বলে একটা কনস্ট্যান্ট হয়, যেটাকে আমরা নট নাল করে দেব, সেই ফিল্ডটাকে আমরা এমটি ছেড়ে যেতে পারবো না, তাহলেও এরর দেবে। সো দিস টাইপ অফ থিংস উইল বি ক্রিয়েটেড when we will create the structure of the table. ঠিক আছে? আর কোনো কারো কিছু ডাউট থাকলে বলো। এই লিংকটা আমি দিলাম, লিংকটা আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো। এই লিংকটা খুলে একবার তোমরা দেখো যে ইন্টারফেসটা সবার খুলতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে, আর কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা একটু দেখে আমাকে কনফার্ম মানে দেখে রেখো। কারো কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লোজ করছি। ওকে ওকে, এক মিনিট দাঁড়াও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমরা থ্রু মিটি আমরা এখানে একটা থার্ড পার্টি ইনস্টল করে নিয়েছি, এখানে অ্যাটেন্ডেন্সটা হয়ে যাচ্ছে। অর্ক আছে, জ্যোতির্ময় আছে, প্রীতম আছে, রাহুল আছে, শ্রেয়ান আছে, শুভম, সৌভিক। কেউ বাদ নেই তো? স্যার এটা আমাদের ব্যাচের না, এটা স্যার আমাদের আমাদের ব্যাচের না। একদম এই সাইডে, না, না, আমাদের না, এ এখনো কলামে working আছে। দেখাচ্ছে। দাঁড়াও। এখনো ওয়ার্কিং দেখাচ্ছে। স্যার আমাদের কলাম এটার তলায় ছিল।